স্কুল কলেজে সংক্রমণের সম্ভাবনা দেখছেন না শিক্ষামন্ত্রী। সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে টিকা দেওয়ার আশ্বাস। নির্বাচনী অতিথি পাখিদের চিহ্নিত করে লাল কার্ড দেখাতে হবে বললেন হাসান মাহমুদ। 52 থেকে 71-এর ইতিহাস উঠে এসেছে মানিকগঞ্জের বাংলাদেশ চত্বরে। শিগগিরই কাজ শেষের আশা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। সাথে থাকছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে উত্তর জনপদে জনমানুষের বিশ্বস্ত নাম 5 পাই ডাক্তার নুরুল ইসলাম। নিরবিচ্ছিন্ন চিকিৎসা সেবার 74 বছর। স্কুল কলেজে এখন পর্যন্ত সংক্রমণের কোনো সম্ভাবনা নেই, তবে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতন থাকার আহ্বান শিক্ষামন্ত্রীর। রাজধানীর যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার এক সপ্তাহ পরে স্বাস্থ্যবিধি মানার চিত্র সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। যদিও অভিভাবকরা স্বাস্থ্যবিধি অমান্য করছেন উল্লেখ করে তাদের সচেতন হবার আহ্বান জানান ডাক্তার দীপুমণি। বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত কর্তৃপক্ষের, এমন মন্তব্য করে তিনি বলেন 27 সেপ্টেম্বরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে টিকার আওতায় আনার চেষ্টা চলছে। কোনো শিক্ষার্থী বাকি থাকলে বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রে তাদের টিকা দেয়া হবে। সকল বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তারা এই 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করবেন এবং তারপরে তাদের টিকা দেওয়া হবে। যাদের টিকা দেওয়া হয়ে যাচ্ছে, যাদের 27 সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার করবেন কিন্তু টিকা দেওয়া হবে না, তাদেরকে ওই বিশ্ববিদ্যালয়গুলোর স্বাস্থ্যকেন্দ্রকে টিকা কেন্দ্র হিসেবে ব্যবহার করার সুযোগ রয়েছে এবং সেটি করা হবে। আর তারপরে বিশ্ববিদ্যালয় কবে খুলবেন, তাদের হল কবে খুলবেন, এই সিদ্ধান্তগুলো একান্তভাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব। এদিকে দেশে করোনা সংক্রমণের মাত্রা কমছে প্রতিদিন। গেল 24 ঘন্টায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 43 জনের। এ পর্যন্ত মৃতের সংখ্যা 27,225। একদিনে শনাক্তের হার কমেছে প্রায় 1%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী 810টি ল্যাবে একদিনে জমা পড়েছে 24,128টি নমুনা। পূর্বের বাকি নমুনা সহ 24,623টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত 1,383 জন। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 15,42,683 জন। একদিনে 2,887 জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন 15,01,541 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার 5.62%। সুস্থতা 97% বেশি ও মৃত্যু হার 1.76%। মোট মৃত্যুর 64% বেশি পুরুষ। ভারতে যাওয়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে এখন থেকে সপ্তাহের 7 দিনই দেশে ফিরতে পারবেন। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ফাঁড়ির ওসি সেকান্দার আলী জানান, সম্প্রতি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াতের নতুন একটি নির্দেশনা এসেছে, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। আগে সপ্তাহে 3 দিন ভারত থেকে দেশে ফেরা গেলেও এখন থেকে 7 দিনই যাত্রীরা দেশে ফিরতে পারবেন। আগে দেশে ফিরতে ভারতের বাংলাদেশ হাই কমিশন থেকে যে অনাপত্তিপত্র লাগত সেটি ছাড়াই এখন তারা ফিরতে পারবেন। তবে দেশে ফেরা সকল পাসপোর্টধারী যাত্রীর অবশ্যই করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক থাকতে হবে। নির্বাচনী অতিথি পাখিদের চিহ্নিত করে লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। গাইবান্ধায় সার্কিট হাউস চত্বরে এক অনুষ্ঠানে মন্ত্রী আরও বলেন, যারা দুঃসময়ে আওয়ামী লীগের পাশে ছিল, নেত্রীর পাশে ছিল, তারাই দলে থাকবেন। আর তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ ছিলেন বলে আজকে যুগ যুগ ধরে টিকে আছে আওয়ামী লীগ। পরে ডক্টর হাসান মাহমুদ গাইবান্ধা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন। পরিচিত তাদের আওয়ামী লীগের দরকার নাই, যারা মাদকের সাথে যুক্ত তাদের আওয়ামী লীগের দরকার নাই, যারা জায়গা দখলের সাথে যুক্ত তাদের আওয়ামী লীগের দরকার নাই, যারা দুর্নীতির সাথে যুক্ত তাদের আওয়ামী লীগের দরকার নাই।
নদী খনন করে প্রবাহমান করা সহ দূষণমুক্ত পরিবেশ সৃষ্টির দাবিতে পাবনায় পরিবেশ আন্দোলনের উদ্যোগে মানববন্ধন হয়েছে। পাবনা জেলা শাখার উদ্যোগে সকালে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন হয়। বক্তব্য দেন সংগঠনের সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ খানম, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক তৌফিকুল আলম তৌফিক। নদীর দুধারের অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নদীর জায়গা ফিরিয়ে দিয়ে ইছামতি উদ্ধারের দাবি জানান বক্তারা। 21শে ফেব্রুয়ারি শহীদদের রক্তের বিনিময়ে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। বপন হয় স্বাধীনতার বীজ। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত হয় স্বাধীনতা। দীর্ঘ এই মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 52 থেকে 71-এর ইতিহাস নিয়ে মানিকগঞ্জ সাটুরি উপজেলা পরিষদ চত্বরে নির্মিত বাংলাদেশ চত্বর নিয়ে প্রতিনিধি সাব্বিরুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সারিতে রয়েছে বাংলাদেশের প্রধানতম দুটি ঐতিহাসিক ঘটনার স্মারক আর জাতির পিতার প্রতিকৃতি। ডান দিকে ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার, মাঝখানে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। পিছনে শুভ্র দেয়াল, সামনে পাকা চত্বর, ফাঁকে ফাঁকে সবুজ দুর্বাঘাস, রয়েছে কৃষ্ণচূড়া। একসময় কৃষ্ণচূড়ার রঙে এই চত্বরটি ভরিয়ে তুলবে বাংলাদেশের পতাকার মতো লাল সবুজ রং। কর্তৃপক্ষ জানিয়েছেন কাজটি সম্পন্ন করতে আরও 20 লাখ টাকার মতো খরচ পড়বে। এটা মূলত আমাদের ইতিহাসের একেবারে গুরুত্বপূর্ণ যে তিনটা অংশ, যে 52 থেকে একেবারে 75 পর্যন্ত তিনটা বিষয়ই এখানে অন্তর্ভুক্ত করা আছে এবং ভবিষ্যৎ বাংলাদেশের প্রতিচ্ছবিও এই ডিজাইনে রাখা হয়েছে। ল্যান্ডস্কেপ আরসিসি দিয়ে তৈরি করা খরচ হয়েছে আমাকে 27 লক্ষ টাকা, ঠিক আছে। এবং ভবিষ্যতে যদি আপনি 20 লক্ষ টাকার মতো খরচ করেন তাহলে এই জায়গাটাকে ভালো রূপ দিতে পারবে। বাংলাদেশ চত্বর স্থাপিত হওয়াকে স্বাগত জানিয়েছে সাটুরিয়ার সর্বস্তরের মানুষ। আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবো, আমাদের ছোট ভাই বোন আছে তারাও কিছু শিখতে পারবে। এই বাংলাদেশ চত্বরটা আগে ছিল না, কিন্তু এখন হওয়াতে আমরা অনেক খুশি। বাংলাদেশের ইতিহাসকে আমরা এখানে আসলে আমাদের চোখের সামনে ফুটে ওঠে। সুন্দর একটা পদক্ষেপ এই প্রশাসন নিয়েছে, যার জন্য এই প্রশাসনকে, এই সরকারকে আমরা এই সাটুরিয়া, মানিকগঞ্জ তথা বালিয়াটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিক ইতিহাস তুলে ধরতেই এই বাংলাদেশ চত্বর। স্বাধীনতার সংগ্রাম এবং বঙ্গবন্ধুর কথা মানুষের উপর তুলে ধরার জন্য আমি সাটুরিয়া উপজেলায় বাংলাদেশ চত্বর করেছি। প্রায় 14,000 বর্গফুট এলাকা নিয়ে নির্মিত হয়েছে বাংলাদেশ চত্বর। এর সৌন্দর্য বর্ধনে এখনো কিছু কাজ বাকি রয়েছে। মাসুম আলিসা, 21শে টেলিভিশন। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। চুয়াত্তর বছর ধরে সেবা দিয়ে আসছেন গাইবান্ধার নুরুল ইসলাম সরকার, যিনি 5 পাই ডাক্তার নামে পরিচিত। এই হোমিও চিকিৎসকের সুনাম ছড়িয়ে পড়ায় প্রতিদিন তার কাছে ভিড় করেন শত শত রোগী। নুরুল ইসলাম বলেন, উপার্জন নয়, মানুষের সেবা করাতেই আনন্দ। গাইবান্ধা প্রতিনিধি আফরোজা লুনার রিপোর্ট জানাচ্ছেন রত্না জামান। ৭৪ বছর ধরে চলছে সেবাদান। দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অন্তত 3 থেকে 400 রোগী আসেন গাইবান্ধার 5 পাই ডাক্তারের কাছে। গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি গ্রামে 1927 সালে জন্ম ডাক্তার নুরুল ইসলাম সরকারের। ছাত্রজীবনে শখের বশে বিনা পয়সায় মানুষের হোমিও চিকিৎসা দিতেন। সেই থেকেই আজও মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ইচ্ছা আকাঙ্ক্ষা হচ্ছে খেদমত, সেবা, এছাড়া আমার লোভ লালসা দেয় নাই। আমি কাউরে পারিশ্রমিক নেব না, আমি খেদমত করি। সে সময় ঔষধের দাম 5 পয়সা নিতেন বলে লোকজন তাকে বলতেন 5 পয়সার ডাক্তার। এখন ওষুধের দাম বেশি হওয়ায় 5 পয়সার বদলে নেন শুধু ওষুধের দাম। নিমেনের ওই আদর্শ মতো 1 ফোঁটা 1 ডোজ ওষুধ দেই। তখনকার সময় দাম কম ছিল, 4 আনা করে 4 ডোজ দিত। আমি 1 ডোজ করে ওষুধ দিতাম, 5 পয়সা নিতাম। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত রোগী দেখেন নুরুল ইসলাম সরকার। এছাড়া মোবাইল ফোনে দেশ বিদেশের রোগীদের সমস্যার কথা শুনে কুরিয়ার সার্ভিসে ওষুধ পাঠান তিনি। আমি অনেকখান থেকে ওষুধ খাওয়াইছি হোমিওপ্যাথি, কিন্তু তার উপকার পাইনি। এখানে এসে আমি উপকার পেয়েছি বিধায় এখানে আবার আসছি। 5 পাই ডাক্তারের অনেক সুনাম আছে, সেই সুনামের আশায় আমি এখানে আসছি। দেশ বিদেশের লোক আসে এখানে, ওষুধ ভালো, রোগ ভালো হয়ে যায়। যদি কোনো রোগী সঠিকভাবে তার
সিমটমটা খুলে বলতে পারে যে পেটের ব্যথাটা আসলে কেন হয়, ক্লিয়ারলি বলতে পারলে একটা ডোজেই তার যথেষ্ট। শক্ত মনোবল আর মানুষের প্রতি ভালোবাসায় তাকে করেছে বিশ্বস্ত আর নির্ভরযোগ্য হোমিও চিকিৎসক। রত্না সামান, 21 টেলিভিশন। বিরতি, যখন ফিরছি তখন থাকবে। দ্রুত এগোচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা হালিশহর বে টার্মিনাল নির্মাণ, আমদানি রপ্তানি বাণিজ্যে গতি বাড়ার আশা। দেখছেন 21 দেশের সংবাদ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন নিয়োগপ্রাপ্ত 37তম বিসিএস আনসার কর্মকর্তাদের প্রশিক্ষণ ও MHS কোর্স সমাপনী কুচকাওয়াজ হয়েছে। গাজীপুরে একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। এ সময় তিনি প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে দেশ জাতির উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। 15 মাসের প্রশিক্ষণ শেষে নিয়োগপ্রাপ্ত 7 কর্মকর্তা কুচকাওয়াজে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতেই প্যারেড পরিদর্শনের পর ওই 7 কর্মকর্তার অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি। পরে 3 কর্মকর্তাকে পুরস্কার দেয়া হয়। বাগেরহাটে টিকে গ্রুপের প্লাইউড ফ্যাক্টরিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের 6টি ইউনিট 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সকাল 9:45টায় তেলের পাইপ লিক হয়ে কারখানায় আগুন লাগে। খবর পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের 4, খুলনা ও মোংলা ইপিজেড এর 1টি করে ইউনিট আগুন নেভানোর কাজ করে। 2.5 ঘন্টা পরে তারা আগুন নেভাতে সক্ষম হয়। তবে এ বিষয়ে ফ্যাক্টরি কোনো কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত কেউ কোনো কথা বলেননি। ফায়ার সার্ভিস জানায় অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। মৌলভীবাজারে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রে শুরু হয়েছে সেনাবাহিনী ও নৌবাহিনীর অফিসারদের জন্য 2 সপ্তাহের চা আস্বাদন ও মান নিয়ন্ত্রণ শীর্ষক কর্মশালা। সকালে শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সেমিনার হলে কর্মশালার উদ্বোধন করেন চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল ইসলাম এনডিসি পিএসসি। এ সময় তিনি বলেন, প্রতি বছর 6 মিলিয়ন কেজি চা দেশীয় বাজার থেকে বাংলাদেশ সেনাবাহিনী কিনে থাকে। এ প্রশিক্ষণের মাধ্যমে চায়ের গুণগত মান সঠিকভাবে বোঝা সম্ভব হবে। তিনি আরও বলেন, চা শিল্পের উন্নয়নে বাংলাদেশ চা বোর্ড বিভিন্ন উদ্যোগ নিয়েছে। শেষ পর্যন্ত আবহাওয়া ভালো থাকলে এবছর চা উৎপাদনে রেকর্ড হবে বলে জানান চা বোর্ডের চেয়ারম্যান। প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে নওগাঁয় এবং চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নওগাঁয় 3 দিন বুনিয়াদী প্রশিক্ষণ ও পরের 3 দিন অনুসন্ধানী প্রশিক্ষণ হবে। প্রশিক্ষক হিসাবে ছিলেন পিআইবির প্রশিক্ষক পারভিন এস রাব্বি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মামুন আব্দুল কাইয়ুম। কর্মশালায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 70 সাংবাদিক অংশ নেবেন। চাঁপাইনবাবগঞ্জে প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। 23 সেপ্টেম্বর থেকে আরও 35 জন সাংবাদিককে নিয়ে 3 দিনের সাংবাদিকতায় বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শুরু হবে। নড়াইল 2 আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার উদ্যোগে করোনা প্রতিরোধক বুথ স্থাপন করেছে সদর উপজেলা ছাত্রলীগ। সকালে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে বুথের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক রবিউল ইসলাম। সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু জানান, এই বুথ থেকে শিক্ষক শিক্ষার্থীরা বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারবেন। চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বন্দর সংলগ্ন পতেঙ্গা হালিশহর সমুদ্র উপকূলে বে টার্মিনাল নির্মাণের কাজ এগিয়ে চলছে। 2024 সালের মধ্যে প্রকল্পটি শেষ করে বাণিজ্যিক কার্যক্রমের জন্য চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। সংশ্লিষ্টরা বলছেন, টার্মিনালটি চালু হলে চট্টগ্রাম বন্দরের উপর চাপ কমবে, গতি বাড়বে আমদানি রপ্তানি বাণিজ্যে। বিপ্লব মজুমদারের ক্যামেরায় চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। গভীরতা কম থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরে ভিড়তে পারে না বড় জাহাজ। তাই সমুদ্র উপকূলে নতুন আরও একটি বন্দর নির্মাণের উদ্যোগ নেয় সরকার। এরই অংশ হিসেবে
পতেঙ্গা হালিশহর সমুদ্র তীরে প্রায় ২৫০০ একর জমিতে গড়ে তোলা হচ্ছে চট্টগ্রাম পোর্ট বে টার্মিনাল। চট্টগ্রাম সমুদ্র বন্দরের চেয়ে যার সক্ষমতা হবে ৪ গুণ বেশি। বন্দর কর্মকর্তারা বলছেন, বে টার্মিনালের নির্মাণ কাজ শেষ হলে এখানে কমপক্ষে ৫,০০০ কন্টেইনার নিয়ে ১২ মিটার গভীরতার মাদার ভেসেল ভিড়তে পারবে। আর জাহাজ ফেরাতে নির্ভর করতে হবে না জোয়ার ভাটার ওপর। আমরা আশা করছি ২০২৪ সালে বে টার্মিনালের ২৪ সালের মধ্যে আমরা বে টার্মিনালের অপারেশন দেখতে পারবো। এর মধ্যে কনসালটেন্ট ফিজিবিলিটি স্টাডি করবে, দেন কনস্ট্রাকশন হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে পণ্য জাহাজীকরণের সিঙ্গাপুর বা কলম্বো বন্দরের সহায়তা নেওয়ার প্রয়োজন হবে না। এতে বৈদেশিক বাণিজ্যের সময় ও খরচ কমবে বলে আশা ব্যবসায়ীদের। যেহেতু এটা একটা মেগা প্রজেক্ট এবং এই প্রজেক্টের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আগামী ৫০ থেকে ১০০ বছর কিভাবে চলবে সেটা নির্ভর করছে এবং সেই সুবিধাগুলো এখানে কিন্তু নিশ্চিত করতে হবে। যে সরকারের আরও বেশি এটি প্রচার করা উচিত বলে মনে করি, এবং শুধুমাত্র যে বাংলাদেশি বিনিয়োগকারীরা করবে এমনটি নয়, বাইরের বিনিয়োগকারীরা করতে পারে। এদিকে বে টার্মিনালের আওতায় প্রথম পর্যায়ে নির্মাণ করা হবে ৩ টার্মিনাল, যার একটির অর্থায়ন করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি দুটি হবে পিপিপি বা সরকারি বেসরকারি অংশদারিত্বে। নির্মাণ শেষে ২০২৪ সালে বে টার্মিনাল চালু করতে চায় সরকার। সরকারের পক্ষ থেকে যে ৮০৪ একর জমি সেটাও মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে এবং ৬৪ একর জমি আমরা ইতিমধ্যেই অধিগ্রহণ করেছি এবং আমাদের এই যে মাটি ভরাটের কাজ চলছে। ২০২৪ সাল আমরা টার্গেট নির্ধারণ করেছি, এর মধ্যেই আমরা বে টার্মিনালের অপারেশন আমরা শুরু করতে চাই। বে টার্মিনালে কয়লা, ক্লিংকার এবং জাহাজী তেল খালাসের জন্য থাকবে আলাদা জেটি। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বে টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন। মাসুমা লিসা, একুশে টেলিভিশন। ৪ দফা দাবিতে চট্টগ্রাম ওয়াসার এমডির কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ওয়াসা শ্রমিক কর্মচারীরা। দুপুরে নগরীর দামপাড়ায় ওয়াসা ভবনের সামনে চট্টগ্রাম ওয়াসা শ্রমিক কর্মচারী ইউনিয়নের ব্যানারে সমবেত হতে থাকে শ্রমিক কর্মচারীরা। পরে এমডির কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। এ সময় শ্রমিকরা বিভিন্ন প্রকল্পে নিয়োজিত কর্মচারীদের রাজস্ব খাতে আত্মীকরণ, মাস্টার রোল কর্মচারীদের নিয়মিতকরণ, পদোন্নতি, পেনশন প্রথা চালুর দাবি তোলে। দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেন তারা। চট্টগ্রামে সকাল থেকে টানা বৃষ্টিতে আবারও তলিয়ে গেল নগরীর বিভিন্ন নিচু এলাকা। নগরীর আগ্রাবাদ, মুরাদপুর ২ নম্বর গেইট, বহত্তারহাট, কাপাসখোলা এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। দুপুরের দিকে বৃষ্টি থেমে গেলে ও নিচু এলাকাগুলোতে দীর্ঘক্ষণ জমেছিল পানি। এতে অফিসগামী মানুষ ও স্কুল কলেজের শিক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হয়। আবহাওয়া অফিসের তথ্য মতে সবশেষ ২৪ ঘন্টায় সকাল ৯টা পর্যন্ত ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে করোনা প্রতিরোধ বুথের উদ্বোধন করেছে সামাজিক সংগঠন দুর্বার তারুণ্য। নগরী হালিশহর গরিবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়ের ফটকের সামনে এর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের শিক্ষা অফিসার SM জিয়াউল হায়দার হেনরি। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ আবু আবিদ। এ সময় বক্তারা করোনা প্রতিরোধে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্নতা, মাস্ক পরা সহ সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান জানান। চট্টগ্রামে আয়কর আইনজীবী সমিতির 2 দিনের ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হয়েছে। বিকেলে নগরীর MA আজিজ স্টেডিয়ামে ফাইনাল খেলায় মুখোমুখি হয় কর্ণফুলী আর যমুনা দল। খেলায় কর্ণফুলী 2 গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন আর 1 গোলে রানার্স আপ হয় যমুনা দল। সরর আলম শিমুল ভুইয়ার সঞ্চালনায় ও চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতির সভাপতি এনায়েত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সিটি মেয়র A.জ.ম নাসির উদ্দিন। শেষ করব 21-এর দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিতে চাই আরও একবার। স্কুল কলেজে সংক্রমণের সম্ভাবনা দেখছেন না শিক্ষামন্ত্রী। সব বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে টিকা দেওয়ার আশ্বাস। নির্বাচনী অতিথি পাখিদের চিহ্নিত করে লাল কার্ড দেখাতে হবে বললেন হাসান মাহমুদ।
52 থেকে 71-এর ইতিহাস উঠে এসেছে মানিকগঞ্জের বাংলাদেশ চত্বরে। শিগগিরই কাজ শেষের আশা। সর্বশেষ খবর জানতে ডায়াল করতে পারেন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে সন্ধ্যা 7টায় রয়েছে 21 সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।